এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ঢাকার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চাই ওয়াশিংটন, বললেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে দুপক্ষের আলোচনা। গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কলেজ ছাত্র নিহত। দায়ীদের দ্রুত বিচার চায় পরিবার। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিক চট্টগ্রামে বন্দরে উষ্ণ অভ্যর্থনা। এবং সচেতনতা ও কার্যকর উদ্যোগে টেকসই চামড়া খাতে অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা, পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতায় গুরুত্বারোপ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঢাকার সঙ্গে সম্পর্কের পুনর্গঠন করতে চায় ওয়াশিংটন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া নৈশভোজের অনানুষ্ঠানিক আলাপচারিতায় তেমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ভোজ শেষে সালমান এফ রহমান সাংবাদিকদেরকে বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইস্যুতে কথা হয়েছে তাদের সঙ্গে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আরও একবার ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত প্রায় 1.5 বছরে এটি তার তৃতীয় ঢাকা সফর। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। পরে সেখান থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় লুর সঙ্গে সুশীল সমাজের বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি, অর্থনৈতিক সমৃদ্ধি, শ্রমনীতির অগ্রগতি এবং জলবায়ু নিয়ে আলোচনা হয়। মানবাধিকার নিয়ে যে ইস্যুগুলো হয়েছে, মানুষ যাতে মিডিয়া কাজ করতে পারে, মিডিয়া যাতে কথা বলতে পারে, মানুষ যাতে মতামত প্রকাশ করতে পারে। নির্বাচনের আগের 2 সফরে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ডোনাল্ড লুর তৎপরতার পর এবারের সফর নিয়েছিল জল্পনা কল্পনা। লুর সম্মানে দেয়া নৈশভোজ শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন, কথা হয়েছে দুই দেশের সম্পর্ক নিয়ে। আমাদের সম্পর্কটা তারা আরো ভালো করতে চান, আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বুঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছেন। উনি যে কথাটা বলেছেন, ইংরেজিতে যে কথাটা বলেছেন, দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে। তাদের দিক থেকে বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয় না। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরো নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে। আজ পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডোনাল্ড লু। সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবলুর তথ্য ও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। গত ৮ মে অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন। এতে বেসরকারিভাবে জয়লাভ করেন কামরুজ্জামান ভূঁইয়া। তার কাছে পরাজিত হন BM লিয়াকত আলী। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পরাজিত ও বিজয় প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় পরাজিত প্রার্থীর সমর্থক কলেজ ছাত্র অচিকুর রহমান ওষুধ কিনতে স্থানীয় চন্দ্রদিঘলিয়া বাজারে যান। সেই সময় তার প্রতিপক্ষ বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকরা অচিকরকে মারধর করে বলে জানায় তার পরিবার। ছোট ভাই সিগারেট খাইছে, ওদেরই একজন টিমের নিয়ে সাইডে নিয়ে মারছে, আনারস করে মারছে টেলিফোনের লোক। আমার ভাই ওষুধ আনতে গেছিল আমার মার জন্য, ওই কথা কেন তো আমরা জানি না। আমার নিরাপত্তা ভাই কেন মারলো? আমার রাজমিস্ত্রির কাছে ওষুধ আনতে গেছে, কারা মারছে? লোক মারছে, বলছিল সেখানে ছেলে মারা কালু, তারপরে শুরু, তারপরে এই খবর দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে বিরোধে জড়িয়ে পড়েন বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চন্দ্রদিঘলিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে অচিকুর। কলেজ ছাত্র নিহতের ঘটনা তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। সৈয়দ অদিত, চ্যানেল আই। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম পৌঁছান MV আবদুল্লাহর 23 নাবিক। চট্টগ্রাম বন্দরে নামার পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। জিম্মি নাবিকরা বলেছেন তারা রোজার ঈদ উদযাপন করতে পারেননি। দেশে ফিরে তারা ঈদের আনন্দ পাচ্ছেন। চট্টগ্রাম থেকে মঈন হোসেনের ভিডিও চিত্রে পরাগ আজিমের রিপোর্ট। আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ। দস্যুরা মুক্তিপণ দাবি করলে জাহাজের মালিকপক্ষ এবং বাংলাদেশ সরকারের নানামুখী তৎপরতায় 13ই এপ্রিল মুক্তি পায় জাহাজটি। 29শে এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনাস সাগার বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার 23 নাবিক নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছে MV আবদুল্লাহ। সেখান থেকে লাইটারের জাহাজ MV জাহানমণিতে করে মঙ্গলবার বিকেল 4টায় 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছান। স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। হাত তুলে নাই, কেউ ভয়ভীতি দেখাইছে, অনেক সময় বন্দুকের নল দিয়ে গুতা মারতে চাইছিল। আল্লাহর রহমত ছিল আর আপনাদের দোয়া ছিল, সবার দোয়া ছিল। এই দোয়ার আর তাছাড়া আমাদের কোম্পানির প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, KSRM কোম্পানির প্রতি। মৃত্যুমুখ থেকে এখানে বেঁচে ফিরে আসছি, তো স্বাভাবিক ফ্যামিলির সাথে মিট করে অনেক খুশি লাগতেছে। আপনাদের দেশবাসীকে দেখতেছি, বাংলাদেশে আসছি, বাংলাদেশের মাটিতে পা রাখতে পারছি, এটা আসলে অন্যরকম অনুভূতি। পরে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আসলে তাদের মা বাবার অবস্থা কি হবে জানি না, তাদের আনন্দশ্রু এমনি গড়িয়ে পড়বে। আমি নিজে কিন্তু আমি না, এখানে আপনারা যারাই আছেন সবাই কিন্তু আবেগপ্লুত। সুস্থ সুন্দরভাবে যে একটা এরকম একটা উদ্ধার হওয়া, মুক্ত হওয়া জিম্মিদের পক্ষ থেকে, এটা মনে হয় একটা এক্সাম্পল সারা বিশ্বের জন্যই। এবং এটা আমাদের বাংলাদেশের সুনাম ভাবমূর্তি থেকে অনেক উপর নিয়ে গেছে। সংবর্ধনা স্থলে ছিলেন নাবিকদের স্বজনরা। অনেক খারাপ অবস্থায় ছিল এবং বাচ্চা নিয়ে ফ্যামিলিতে ইফতার করি নাই, কত টাইম যে সেহরি খাই নাই। আজকের মুহূর্তটা তো অনেক খুশি, যা বলায় মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত আনন্দ লাগতেছে। শোনার পরে তো আমাদের অনুভূতিটা কিরকম সেটা আপনারাই বুঝেন, যে আমাদের আনন্দের কোনো সীমা নাই। খুব আনন্দ লাগতেছে, আমার ছেলে আমার কাছে আসতেছে। আবেগে আপ্লুত হন MV আবদুল্লাহর মালিকও। আজকে আমাদের শুকরিয়া জ্ঞাপন করার দিন। আজকে আমাদের ভাইরা এই দেশে ফিরে আসছেন, সবাই তাদের পরিবারের কাছে শুকরিয়া জ্ঞাপন করছে মহান সৃষ্টিকর্তার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকার, মাননীয় শিপিং মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী এবং DG শিপিং সবাই সম্মিলিতভাবে একটা ডিপ্লোমেসি একটা দিয়ে আমরা, এটা আসলে দেশের অর্জন। বিকেল 5:30টার দিকে নাবিকরা স্বজনদের নিয়ে বাড়ির দিকে রওনা হন। স্বজন সহকর্মীদের 2 মাস প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম বন্দরে ফেরত আসলেন MV আবদুল্লাহর 23 নাবিক। তারা যে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন অনেকেই। পরাগ আজিম, চ্যানেল আই, NCT 1, চট্টগ্রাম বন্দর। রহস্যজনক আগুনে বারবার পুড়ে যাচ্ছে শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে রাখা প্রাইভেট কার, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারার মধ্যে কারা আগুন দিচ্ছে তাদের ধরতে পারেনি পুলিশ।
তবে অপরাধী ধরতে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। হঠাৎ হঠাৎ আগুনে পুড়ে যাওয়া শাহবাগের ডাম্পিং স্টেশনে রাখা যানবাহনগুলোর বেশিরভাগই আদালতের নির্দেশে রাখা হয়েছে ডিবির বিভিন্ন মামলার আলামত হিসেবে। পুলিশ, ডিবি ও আনসারের কড়া পাহারার মধ্যে কিভাবে লাগছে আগুন, সেই রহস্যের কোনো কিনারা করা যাচ্ছে না। গত এক সপ্তাহের মধ্যে আগুন লেগেছে অন্তত 4 বার। কারা আগুন দিচ্ছে, কেন দিচ্ছে সে সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই পুলিশের। কয়েকবারই ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং আমরা নিজস্ব উদ্যোগেও আমরা আগুন নিভিয়েছি। কিভাবে লাগে সেটির তথ্য স্পষ্টভাবে এখনো আমরা উদ্ঘাটন করতে পারিনি। অনেক গাছপালা হয়ে একেবারে মানে জঙ্গলের মতো হয়ে গেছে। তো এই জঙ্গলের ভিতরে যদিও আমাদের পুলিশ এখানে আপনার ডিবি থেকে 2 জনকে দায়িত্ব দেওয়া আছে, তো 2 জন পুলিশ আসলে অপর্যাপ্ত, কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে আসতেও 5 থেকে 6 মিনিট লেগে যায়। যখন পুলিশ অন্যদিকে যায় তখন হয়তো ভিতরে ঢুকতে পারে, কারণ সরাদিতে নানা ধরনের এই ধরনের ভাসমান লোক থাকে। আমরা অনেকবার চেষ্টা করে তাদেরকে বের করতে পারিনি, বা বের করলে আবার চলে আসে। তা আমরা সন্দেহ করছি যে তাদের মাধ্যমে এটি হয়ে থাকতে পারে। আগুনের রহস্য জানতে না পারলেও অপরাধী ধরতে বিশেষ ব্যবস্থা পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। যে রাস্তাগুলি দিয়ে আপনার এই ধরনের দুষ্কৃতিকারী এখানে আসতে পারে বলে আমরা মনে করছি, প্রোটেকশন, ডিফেন্স তৈরি করা, এই কাজগুলো আমরা করছি। তবে সিসিটিভি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট স্থাপনের মাধ্যমে আমরা এটি ডিটেকশন করতে পারব। এই আগুনের পেছনে মহল বিশেষের কোনো ষড়যন্ত্র আছে কিনা জানার চেষ্টা করছে গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগে চামড়া খাতে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে বৃহস্পতিবার ন্যাশনাল হাই লেভেল ডায়ালগ ফর ক্লিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ বিষয় সংলাপকে ঘিরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতার গুরুত্ব তুলে ধরেন। আলিমাল রাজের রিপোর্ট। দেশের আর্থসামাজিক বাস্তবতায় বিপুল সম্ভাবনাময় খাত হলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি লাগামহীনভাবে ছড়াচ্ছে রোগ জীবাণু। এমন বাস্তবতায় এই শিল্পের মালিক, শ্রমিক ও নীতি নির্ধারক সহ অংশীজনদের নিয়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের সংলাপ। এ আয়োজন সামনে রেখে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদে জাতীয় পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। প্রতিনিয়তই জেনে অথবা না জেনে প্রকৃতির অনেক ক্ষতি করছি। সো এই প্রকল্পটি কিভাবে এই প্রকৃতির ক্ষতিটাকে কমাতে পারে এবং এই ক্ষতিকে পুষিয়ে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারে, এই প্রকল্পের এটা একটা উদ্দেশ্য। চামড়া সংগ্রহের আসলে মেইন সময়ই হচ্ছে এই যে সামনে যে আমাদের কোরবানির মৌসুমটা আসছে। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, যেটা সিইটিপি বলি আমরা, সেটা 25,000 থেকে 30,000 ঘনমিটার পর্যন্ত তরল বর্জ্য আসলে শোধন করার ক্ষমতা আছে। কিন্তু কোরবানির সময় দেখা যায় যে তার চেয়েও বেশি 40-50 ঘনমিটার বর্জ্য আপনার এটা নির্গমন করতে হয়। জাতীয় পর্যায়ের সংলাপে পরিবেশ দূষণ রোধের উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাত পরিবেশগত মানদণ্ড অর্জনের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করেন আয়োজকরা। সচেতনতা ও সময়োপযোগী উদ্যোগে চামড়া শিল্পের শ্রমিকদের জীবন জীবিকার উন্নয়ন হবে বলেও মনে করেন তারা। খুব পোটেনশিয়াল একটি সেক্টর হচ্ছে লেদার সেক্টর। এই লেদার সেক্টরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে এই সময়োপযোগিতা আমাদেরকে হয়তোবা এলডিসি গ্র্যাজুয়েশনের জায়গা থেকে অনেক বেশি প্রিপেয়ার্ড করে রাখবে। এই প্রজেক্টের মধ্যেই যে কমিটমেন্টগুলো রয়েছে তার মধ্যে একটি বড় কমিটমেন্ট হলো এলডব্লিউজি সার্টিফিকেশনের জায়গা থেকে আমরা যাতে অন্তত 5 থেকে 10টি ফ্যাক্টরিকে আমরা উপযুক্ত ক্যাপাসিটি দিয়ে এই প্রজেক্টের মধ্যে তৈরি করে নিতে পারি। ট্যানারির শিল্পে যেই দুরবস্থার একটি বড় কারণ হচ্ছে এই যে বর্জ্য এবং এই পরিবেশ দূষণ। তো এখানে
যে সম্ভাবনাময় এই যে শিল্পটা, এই শিল্পটা কিন্তু সেভাবে এগোতে পারে নাই। এখানে অনেক ধরনের সমস্যা, যেমন স্বাস্থ্যগত সমস্যাও আছে। শ্রমিকরা যারা কাজ করেন এখানে, আপনারা এটাকে যত বেশি তুলে ধরবেন আপনাদের পত্রিকা এবং টেলিভিশন মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে, তত কিন্তু মানুষ সচেতন হবে এবং এই সেক্টরে যারা কাজ করছেন তারাও কিন্তু সচেতন হবে। লেদার সেক্টর গ্রিন কিন্তু করার একটা ব্যাপার লেদার সেক্টরকে, এবং সেখানে ট্যানারি এবং লেদারের যে প্রোডাক্ট সব কিছু মিলিয়ে এখানে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ, এবং সেই বিশাল কর্মযজ্ঞকে কিন্তু যদি সুষ্ঠুভাবে আমরা এগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি কিন্তু অনেক অনেক সবল হবে, এবং সেটা যাতে সফল হয় সেটা আমরা সবাই মিলে যখন হাত দিব তখনই কিন্তু সম্ভব সেটা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। জ্যৈষ্ঠ মাস শুরুর আগে যশোরের বাজারগুলোতে রসালো ফল লিচু সরবরাহ শুরু হয়েছে। প্রচণ্ড দাবদাহ ও টানা খরার কারণে এবার লিচুর আকার ছোট হওয়ার পাশাপাশি ফলনও কম হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরে জনবসতি ও প্রাতিষ্ঠানিক দপ্তরের পাশেই বিস্তৃত ময়লার ভাগাড়। মেডিকেল বর্জ্যসহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ এবং প্রকৃতি। স্থানীয়রা এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ। এবারে খেলার খবর।